আবারও আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রনো। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। দর্শক, দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবর জানতে শুরুতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনো, আপনাকে ধন্যবাদ। দিনের শুরু থেকে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিটি ইন্ডেক্সে এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি ৩৯৬৭ পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্স দেখা যাচ্ছে এই মুহূর্তে ৯২০ পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি ১৩৩১ পয়েন্টে অবস্থান করছে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১৮,৩০,০০,০০০ টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ২৯টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 12টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং দেখা যাচ্ছে ১৯৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে, দ্বিতীয় অবস্থানে স্কয়ার ফার্মা রয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্রামীণফোন রয়েছে, বেক্সিমকো, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে বেক্সিমকো সিনথেটিকের ৯.৭৫% দর বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, রয়েছে শাইনপুকুর সিরামিক, কেয়া কসমেটিক্স, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বেক্সিমকো। এদিকে শতাংশের দিক দিয়ে দর হারিয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে শীর্ষে রয়েছে দুলামিয়া কটন, দ্বিতীয় অবস্থানে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে, বিডি ওয়েল্ডিং রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে এসিআই ফর্মুলেশন এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায়। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চলে যাচ্ছে 21 বিজনেসের মূল স্টুডিওতে। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান আপনাকে। এই মুহূর্তে সূচকের কিছুটা মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে ১১,২৬১ পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 11 পয়েন্ট কমেছে, অবস্থান করছে ৯,৯২৯ পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৬৮ লাখ টাকার কিছুটা বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনো পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি, দর হারিয়েছে ১৪টি এবং ১১টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। আর টাকার অঙ্ক শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে স্কয়ার ফার্মা, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং গ্রামীণফোন। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড রয়েছে প্রথম অবস্থানেই, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রয়েছে শাইনপুকুর সিরামিক্স, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ইন্দো বাংলা ফার্মা এবং তিতাস গ্যাস। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় মার্কেন্টাইল ব্যাংক রয়েছে প্রথম অবস্থানেই। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিআই, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং বিএসআরএম স্টিল। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে 21 মূল স্টুডিওতে। রাজুর, আপনাকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সপ্তাহ বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই লিমিটেড ও এসিআই ফর্মুলেশনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। রেকর্ড রেটের কারণে উত্তরা ব্যাংক, রেকিট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড রেটের পর স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লফার্স হোলসিম, ডাচ বাংলা ব্যাংক, বিজিআইসি ব্যাংক এশিয়া ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত ছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আরও একজন কমিশনার নিয়োগ হয়েছে।
মঙ্গলবার সদ্য অবসরে যাওয়া সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিমকে বিএসইসির কমিশনার নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যদিও গত মাসেই আব্দুল হালিমের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, কিন্তু সচিব হিসেবে চাকরির মেয়াদ শেষ না হয় তখন প্রজ্ঞাপন জারি করা হয়নি। মোহাম্মদ আব্দুল হালিমের নিয়োগের মাধ্যমে 5 সদস্য বিশিষ্ট বিএসইসির কমিশন পূর্ণাঙ্গ রূপ পেল। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। সাইদুর রহমান, অনেক দিন পরে আপনার সাথে কথা হচ্ছে, ভার্চুয়ালি কথা হচ্ছে। শুরুতেই 21 বিজনেসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ রনো। দীর্ঘ 2 মাস পরে পুঁজিবাজার লেনদেন শুরু হয়েছে, বেশ একটা প্রত্যাশা নিয়েই শুরু হয়েছে। আমরা দেখছি যে বিশ্ব পুঁজিবাজারে বেশিরভাগ পুঁজিবাজারে একটা উত্থান ভাব পরিলক্ষিত হচ্ছে। তো সেখানে গত 2 কার্যদিবসে আমরা একটা সেল প্রেশার দেখলাম। তো সার্বিকভাবে আপনি কিভাবে বাজারকে পর্যবেক্ষণ করবেন? আপনি যদি একটু পিছনে তাকান, এই করোনা প্যান্ডামিক আপনার সারা বিশ্বে কিন্তু এটার প্রভাব ফেলছে, প্রায় 212টি দেশে এটার প্রভাব। এখন প্রথম দিকে যে দেশগুলোতে আক্রান্ত হয়েছিল ওই দেশগুলোরও পুঁজিবাজারে কিন্তু প্রচন্ড রকম একটা প্রেসার ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু কাটিয়ে উঠেছে, এখন একটা ইতিবাচক ধারায় আছে। ইভেন আপনি যদি পার্শ্ববর্তী আমার ইন্ডিয়ার কথাও বলেন, ইন্ডিয়াতে প্রায় 43,000 ইন্ডেক্স থেকে কিন্তু 24,500-তে চলে আসছিল, এখন সেটা 32,000 ক্রস করেছে। তো আমাদেরও ধরেন এই প্যান্ডামিকের জন্য আমরা প্রায় 2 মাস বন্ধ ছিলাম। 2 মাস খোলার পরে স্বাভাবিকভাবে যাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা হয়তো সেল করতে চাচ্ছে, কিছু বিদেশি বিনিয়োগকারীদের হয়তো সেল ছিল। সেই হিসাবে কিছুটা নেতিবাচক প্রভাব দেখলেও আমি খুব আশাবাদী যে এই অবস্থাটা খুব দ্রুতই কেটে যাবে। এটা ছাড়া আমাদের কিন্তু অনেকগুলো বিষয় এখানে এখন জড়িত হয়েছে। আপনারা জানেন যে প্যান্ডামিকের এই বন্ধর আগে অনেকদিন যাবতে আমাদের বাজারে একটু নেতিবাচক প্রভাব ছিল, তার ধারাবাহিকতা রয়ে গেছে। আর আরেকটি বিষয়, আমাদের দেশে চিরাচরিত নিয়ম, প্রতি বছর এই বাজেট ঘোষণার আগে 1-2 সপ্তাহ পুঁজিবাজারে একটু টালমাটাল থাকে। তো আপনারা জানেন যে আগামী 11ই জুন আসন্ন মহান সংসদে আসন্ন বাজেট ঘোষণা হতে যাচ্ছে 2020-21। তো এই বাজেটকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিন্তু অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা সেই প্রত্যাশার দিকে তাকিয়ে আছি। সেই দিক থেকে পুঁজিবাজারের এখন যে নেতিবাচক অবস্থাটা লক্ষণীয় হচ্ছে, এটা আমাদের পিছনের ইতিহাসের সাথে মোটামুটি ম্যাচ করে। এটা নিয়ে আমাদের হতাশা হওয়ার কিছু নেই, আমরা বরঞ্চ অনেক আশাবাদী যে হয়তো দেখবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরেই বাজার একটি ইতিবাচক ধারায় চলে যাবে। কারণ ইতিবাচক ধারায় যাওয়ার মতো অনেকগুলা যৌক্তিক কারণ আমার সামনে আছে। আমি আপনাকে জাস্ট কিছুটা শেয়ার করতে চাই। এই বিষয়গুলো আপনারাও জানেন, বিভিন্নভাবে পত্রপত্রিকায় রয়েছে। সোমবার আমরা যখন পুঁজিবাজার একটা নেতিবাচক অবস্থায় ছিলাম, সেটা নিয়ে আমাদের বিভিন্ন রকম যোগাযোগ, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকে 200 কোটি টাকা করে কিন্তু বিনিয়োগের জন্য একটি সুযোগ করে দিয়েছিল, যেটা তাদের নর্মাল এক্সপোজারের বাইরে। সেই সুযোগটি তৈরি হওয়ার পরেই কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন, মার্কেট বন্ধ হয়ে গেছে, তার ফলাফলটা কিন্তু আমরা পাইনি। তো এর মধ্যে নতুন কমিশন আমাদের যুক্ত জয়েন করার পরে মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছেন এবং তাদের মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা মিডিয়াতে দেখেছেন। এবং বাংলাদেশ ব্যাংক এই 200 কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি এই বিনিয়োগটি বাজারে আসে তাহলে কিন্তু বাজারের চিত্র ভিন্ন হয়ে যাবে, 1 নাম্বার। 2 নম্বরে আপনি আসেন যে আমরা 2 মাস বন্ধ থাকার ফলে আমাদের কিন্তু ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটের আমরা যারা ছিলাম তারা কিন্তু প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত, আমাদের কিন্তু বিকল্প কোনো ইনকাম নেই। সেই জন্য আমরা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি 6 মাসের অপারেটিং কস্ট লোন হিসাবে দেওয়া। অন্যান্য অর্গানাইজেশন বা অন্যান্য শিল্প খাতে যেভাবে একটি ইয়েতে হচ্ছে প্রণোদনা প্যাকেজের সৃষ্টি করা হয়েছে, সেখানে আমাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের 6 মাসের অপারেটিং কস্ট দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি, যা আমরা পরবর্তী 2 বছরের মধ্যে ফেরত দিয়ে দিব, সেটিও পুঁজিবাজারের জন্য। তাছাড়া আমরা খুবই আশাবাদী যে এই বছরে হয়তো দীর্ঘদিন পরে আমাদের অর্থনীতির মূল ধারার বাইরে যে অর্থ আছে
যেটাকে আমরা আনডিসক্লোজড মানি বলি, আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আমরা কোনো রকম ইললিগেল মানিকে না, অনেকেরই লিগেল মানি আছে, অনেকের টাকা আছে যেটাতে হয়তো যথাসময় ট্যাক্স দিতে পারে নাই, বুঝে নাই, বিভিন্ন কারণে তারা এগুলো পারে নাই, সেগুলো কিন্তু আমার অর্থনীতির মূল ধারার সাইড লাইনে চলে গেছে। তো এই সাইড লাইন থেকে টাকাগুলো যদি পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে একটা গতিশীলতা পাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে জানেন যে আমরা 1 এপ্রিল থেকে ডিপোজিটের রেট 6% ফিক্স করে দিয়েছেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংক যখন 6% করে দিয়েছে, তো এইটা ডিপোজিট যারা মেনটেন করে বা যারা ইন্টারেস্ট উপর নির্ভরশীল তাদের জন্য এখানে একটা বিকল্প চিন্তা করার সুযোগ তৈরি হবে। কারণ এত কম রিটার্নের জন্য তারা কি এফডিআর এ রাখবেন, নাকি তারা পুঁজিবাজারের দিকে একটু ভালো ইনকামের জন্য, ভালো রিটার্নের জন্য আসবেন। তো সেই ক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে পুঁজিবাজারে একটু অর্থ আসার যোগান তৈরি হইতে পারে। এই আনডিসক্লোজড মানি এবং এফডিআর রেট কমে যাওয়া, তার পাশাপাশি আপনার জানেন যে প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, এইগুলো তো সরকার কিছু বাধ্যবাধকতা দিয়েছে যে আগের মতো এত র্যান্ডম ইনভেস্টমেন্ট করতে পারবে। তো সেইগুলোর ফলেও কিন্তু আপনার পুঁজিবাজারে একটি অর্থের যোগান তৈরি হবে। মাত্র 3 দিন হয় আমরা বাজার চালু করেছি 2 মাস পরে, মানুষ এখনো চিন্তা করতে বুঝতে একটু সময় লাগবে। আমাদেরকে অ্যাটলিস্ট 10-15 দিন অপেক্ষা করতে হবে যে আসলে বিনিয়োগকারীরা কিভাবে বাজারকে নিচ্ছে। আমরা 2 দিনে, একদিন পজিটিভ দেখেছি, 2 দিন নেগেটিভ দেখেছি, সেইটাকে দিয়েই কিন্তু আসলে আমরা কোনো কনক্লুশন ড্র করাটা ঠিক হবে। এছাড়া আরো একটি উল্লেখযোগ্য বিষয়, আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় আমাদের পুঁজিবাজারের অবস্থা অনেক ভালো। ইন দ্যাট সেন্স যে ইন্ডিয়াতে এখনো পি রেশিও 21, আমাদের পি রেশিও মাত্র 10.5। তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেক ভালো। তাছাড়া আমাদের ডিভিডেন্ড ইল্ড বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক হাই। তো এখানে বিনিয়োগকারীর যদি এই সকল বিষয়গুলোকে বিবেচনা করে বিনিয়োগ করেন, আমরা মনে করি যে বিনিয়োগকারী লাভবান হবেন, পুঁজি বাজার গতিশীল হবেন। আমরা এই জায়গা নিয়ে হতাশ হতে চাই না, আমরা খুব আশাবাদী। এবং এই 2-3 দিনের বাজারের প্রেক্ষাপটেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে একটি বিষয় উল্লেখ করতেই হয়, কারণ দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ভালো একটি লিডারশিপ এই নতুন কমিশন হিসেবে আসুক, যেটা পুঁজিবাজারকে আস্থা এবং গতিশীলতায় সহায়তা করবে। আমরা মনে করি যে যাকে চেয়ারম্যান হিসেবে দিয়েছেন উনি ওনার পূর্ববর্তী প্রত্যেকটা জায়গায় ওনার সফলতার ছাপ রেখেছেন, এই পুঁজিবাজারে উনি সফলতার ছাপ রাখবেন। কারণ আমরা সবাই দেখেছি যে উনি এই বন্ধের সময়ের মধ্যেই উনি জয়েন করেছেন এবং এই বন্ধ চলাকালীন পুঁজিবাজার খোলার আগেই কিন্তু উনি ওনার অ্যাক্টিভিটি শুরু করেছেন। উনি সকল দিকে মুভ করছেন এবং পুঁজিবাজারের গতিশীলতা বাড়ানোর জন্য যে সকল উদ্যোগ দরকার, ইতিমধ্যে ওনার 2-4টি উদ্যোগ কিন্তু দেখা গেছে যে উনি নিয়েছেন। তো সেই প্রেক্ষাপটে আমরা খুব আশাবাদী, খুব দ্রুতই আমাদের পুঁজিবাজার একটি ইতিবাচক ধারায় যাবেন। এবং এবারের কমিশন আমি মনে করি যে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে, পুঁজিবাজারের প্রত্যাশা অনুযায়ী হয়েছে এবং তাদের নেতৃত্বে পুঁজিবাজারের যদি কোনো সীমাবদ্ধতা, কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেগুলা তাদের লিডারশিপে মুছে যাবে এবং সকলেই আস্থাবান এবং আশ্বস্ত হবেন যে পুঁজিবাজারে অপরচুনিটি আছে। আরেকটি বিষয় আমরা প্রস্তাব রেখেছি সরকারের কাছে এবং আমরা আশা করি যে সরকার সেই বিষয়টি বিবেচনায় নেবে, লিস্টেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে। কারণ লিস্টেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স যদি সরকার কমিয়ে দেয়, সেখানে হয়তো আপাত দৃষ্টিতে বা প্রাথমিক দৃষ্টিতে মনে হবে যে সরকারের ইনকাম কমে যাবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সরকারের ইনকাম এখানে কমবে না, সরকারের ইনকাম বেড়ে যাবে। কারণ নন লিস্টেড কোম্পানিগুলা ফর্মাল ডিভিডেন্ড ডিক্লারেশন দেওয়ার প্র্যাকটিস বাংলাদেশে খুবই কম, নাই বললেই চলে। কিন্তু লিস্টেড কোম্পানি হলে তাকে ডিভিডেন্ড দিতে হবে, তার ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যাবে। যখন ট্রান্সপারেন্সি বেড়ে যাবে, তার লিস্টের পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু সরকার এখান থেকে ডাবল ট্যাক্স পাচ্ছেন, একবার কর্পোরেট ট্যাক্স পাচ্ছেন, আবার ডিভিডেন্ডের উপর ট্যাক্স পাচ্ছেন। এবং সেই ডিভিডেন্ডের ট্যাক্সটি কিন্তু এখানে শেষ হচ্ছে না, যারা ডিভিডেন্ড পাচ্ছে তাদের থেকে আবার দেখা যায় যে তাদের অ্যাপ্লিকেবল রেটে যে বাকি ট্যাক্সটুকু নিয়ে থাকে। প্রথমে একটা এআইটি কাটা হয়, পরে আবার
সেটা। জনাব সাইদুর রহমান, বাজেট প্রত্যাশা আর অনেক কিছু শুনবো, আপনি অনেক পজিটিভ কথা বলছিলেন। এখন আসলে একটা বিনিয়োগযোগ্য অবস্থায় অবস্থান করছে আমাদের পুঁজিবাজার, এখানে অনেক বিনিয়োগ আসবে, আমরা সেই প্রত্যাশা করছি। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একশো বিজনেস, সঙ্গে আছি রহমান রনক। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে আবারও ফিরছি সে আলোচনায়। জনাব সাইদুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাইদুর রহমান, জনাব সাইদুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি বিরতির আগে অনেক পজিটিভ কথা শোনাচ্ছিলেন। নতুন পরিচালনা পর্ষদ বিএসইসির অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের কথা বলছিলেন, কর্পোরেট ট্যাক্স রেট কমানোর কথা বলছিলেন, ব্যাংকে 200 কোটি টাকার কথাও বলছিলেন। অনেক পজিটিভ কথা আমরা শুনছিলাম এবং বাজেট নিয়েও বলছিলেন। তো বাজেটে আরও কোনো প্রত্যাশা থাকবে কেন, একটু জানতে চাই। বাজেটে আমাদের দেখেন পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কতগুলো কমন প্রপোজাল আমরা দিয়েছি যেগুলো পুঁজিবাজারকে গতিশীলতা করতে পারে। যেমন আমি যেটা আপনাকে বলেছি যে আনডিসক্লোজড মানি ইনভেস্টমেন্ট, অপ্রদর্শিত অর্থ, কর্পোরেট ট্যাক্স কমানো এবং পুঁজিবাজারের লেনদেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য ট্রানজাকশন ট্যাক্স কমানো। ট্রানজাকশন ট্যাক্স এখন আমরা পেমেন্ট করি 0.05%, যেটা আসলে এখন থেকে কয়েক বছর আগে ছিল 0.015%। তো সেই 0.015%-এ এটা ফিরিয়ে আনার জন্য আমরা সকল পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জ রিলেটেড, এবং 2টি স্টক এক্সচেঞ্জ প্লাস মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন প্লাস আপনার ব্রোকার্স অ্যাসোসিয়েশন সবাই কিন্তু আমরা দিয়েছি। কারণ এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি কমন ইন্টারেস্ট। এই পদক্ষেপগুলো নেওয়া হলে পুঁজিবাজারের গতিশীলতা বাড়বে। পুঁজিবাজারের গতিশীলতার সাথে কিন্তু সকল পক্ষেরই, অল স্টেক হোল্ডার উইল বি বেনিফিটেড। এখানে সরকার থেকে আরম্ভ করে বিনিয়োগকারী পর্যন্ত সবার জন্য কিন্তু লাভবান হওয়ার সুযোগ আছে। তো সেটা আমরা প্রত্যাশা করছি। তো 2টা মাস আসলে পুঁজিবাজার বন্ধ ছিল, অনেকের টাকার দরকার ছিল। তো অনেকে ধারণা করছিলেন যে বাজার খুললে কিছুটা সেল প্রেশার আসতে পারে। তো এটিকে আমরা খুব স্বাভাবিকভাবে দেখতে পারি, কি মনে করছেন আপনি? হ্যাঁ, এখনকার এই পরিস্থিতিটা খুব স্বাভাবিকই যে কিছু 2 মাস বন্ধের কারণে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা, কিছুটা দুশ্চিন্তা, কিছুটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে একটা স্বাভাবিক ধারণায় আসতে কিন্তু কিছুটা সময় লাগবে। সেজন্য আপনাকে বললাম যে আগামী 1-2 সপ্তাহ দেখেন, 2 সপ্তাহ দেখার পরে বোঝা যাবে এই 3 দিনের ট্রানজেকশন দিয়েই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু সম্পর্কে একটা কনক্লুশন ড্র করাটা এটা আসলে যৌক্তিক হবে না। আর স্বাভাবিক আপনি জানেন যে গত 2 দিন যে বাজার নেতিবাচক হয়েছে সেক্ষেত্রে একটা কারণ আছে। কারণ আমরা স্বভাবত দেখে আসছি যে ফরেন বাই সেল যাই হয় সোমবার মঙ্গলবার দিন সাধারণত একটু বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গত 2 দিন সেই সুযোগটা হয়তো একটু ছিল, সেল প্রেশার ছিল, সেই কারণে হয়েছে। আজকে আমার মনে হয় যে তুলনামূলকভাবে দেখেন যে অনেক কম, ইন্ডেক্স অনেকটা পজিটিভ, আর কালকের তুলনায় অনেকটা ভালো অবস্থানে আছে। তো এই জন্যই আমি বললাম যে আমাদেরকে 15 দিন অবজার্ভ করতে হবে। আমাদের নতুন কমিশন আসছে, ওনারাও যে সকল উদ্যোগ নিচ্ছেন, যে মুভমেন্ট করতেছেন, সেটার রেজাল্ট আসার জন্য তো আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্যই, এবং অনেক সাধারণ বিনিয়োগকারীও কিন্তু আসলে পর্যবেক্ষণ মুডে আছে, সামনে বাজেট, খুবই স্বাভাবিক এটা। আমি একটু এই বিষয়ে জানতে চাই, গত 2 মাসে বিশ্বের প্রায় সব পুঁজিবাজারই কিন্তু খোলা ছিল, তো আমাদের এখানে কিন্তু অনলাইনে ট্রেড সম্ভব হয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে এইটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে বলে আমার মনে হয়। কারণ প্রথমে যখন 10 দিনের বন্ধ দিচ্ছে, তো এই বন্ধের সময় আমরা কিন্তু অতীতে ঈদ কানেকশনে 8 দিন 10 দিন বন্ধ থাকে। তা আমরা সেটাকে স্বাভাবিক আমি মনে করি আর কি, যে আমাদের 2 স্টক এক্সচেঞ্জ হয়তো বিষয়টাকে এটা স্বাভাবিক হিসাবে ধরে নিয়েছে। সেকেন্ড টাইম ছুটির পরেও কিন্তু সেটা আসলে তেমন ভাবে, যখন থার্ড টাইম ছুটি হয়েছে তখনই কিন্তু স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে
উদ্যোগ নেওয়া হয়েছে যে এটা কিভাবে চালু করে দেওয়া হয়। তো সেইটার জন্য যখনই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এসএসসির কাছে চিঠি দেওয়া হয়েছে, তখন কিন্তু আমার কমিশনের কুরামের পর্যায়ে কুরাম আর ছিল না অ্যাভেলেবেল, যার কারণে কমিশন মিটিংও করতে পারে নাই, কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। তো এটা একটা কাকতালীয় ভাবে এই অবস্থাটা তৈরি হয়েছে। আসলে এইটা কারোর প্রত্যাশিত ছিল না। 2 মাস পুঁজিবাজার পৃষ্ঠের কোথাও বন্ধ ছিল না এবং আমরাও কিন্তু বন্ধ রাখতে চাইনি। এইটা অপ্রত্যাশিত ভাবে জিনিসটা হয়েছে। এখন দেখেন, আমরা কিন্তু এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা কিন্তু অপারেট করছি। আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা অপারেট করছি। আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে সবিনয়ে অনুরোধ করেছি যে আপনারা সশরীরে আসার দরকার নেই, আপনাদের সার্ভিসের নিশ্চয়তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে সার্ভিস নিশ্চিত করব। আপনি বাসায় বসে মোবাইল, ফ্যাক্স, ইমেল, যেটা আপনার সুবিধা আছে সেই মাধ্যমে আপনি আমাদেরকে ইনফরমেশন জানান, আমরা এক্সিকিউট করব। দিনের শেষে আপনি ইমেল পেয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন আপনার ট্রানজেকশন কেমন হয়েছে। আপনি বাসায় বসে ওয়েবসাইটে দেখেন ট্রানজেকশন বাজারের গতিবিধি, বা আপনি যেখানে আছেন সেখানে বসে কিন্তু এখন গতিবিধি দেখতে পারতেছেন। আর আমাদেরকে ফোনে, ইমেল যেভাবে পারেন কমিউনিকেট করেন, আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আপনি যদি টাকা জমা দিতে চান, আপনি আপনার পাশাপাশি যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যায় টাকাটা জমা দিয়ে সেই জমার স্লিপটা আমাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দেন। এখন তো স্ক্যানার মেশিনও দরকার নাই, কম্পিউটারের দরকার নাই, সিম্পলি আপনি মোবাইল ফোন থেকেই একটা ছবি উঠে হোয়াটসঅ্যাপ, ভাইবার যে কোনো ভাবে এটা পাঠিয়ে দিতে পারেন। এখন কিন্তু সকল বিনিয়োগকারীর কাছে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, তারা কিন্তু ইজিলি এই কাজটা করতে পারে। তাহলে তাদের কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট দরকার হচ্ছে না, কারণ তাদের ফিজিক্যাল মুভমেন্টের সাথে জড়িত ওনার পার্সোনাল কস্ট, জড়িত ওনার পার্সোনাল রিস্ক, ওনার পার্সোনাল রিস্কের সাথে কিন্তু ওনার ফ্যামিলির রিস্ক জড়িত। তো ফ্যামিলি, নিজের সকল বিষয় চিন্তা করে আমি মনে করি যে বিনিয়োগকারীদের বের না হয়ে ঘরে বসেই এই লেনদেন করা, এবং আমরা কিন্তু তাদেরকে পুরোপুরি সার্ভিস দিতে পারছি। জমার কথা বললাম, যদি টাকা উঠাইতে চায় একইভাবে তারা একটা SMS, একটা ইমেইল অথবা একটা রিকোয়েস্ট লেটার আমাদেরকে যেইভাবে হোক আমাদের কাছে যদি পাঠাইতে পারে, তারপর আমরা কিন্তু অনলাইনে টাকা ওনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, ওনাদের আমাদের কাছে আসতে হচ্ছে না। বিনিয়োগকারীর জন্য এই ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার মানে সাইদুর রহমান, আমরা এখন ঘরে বসে নিজ এলাকা থেকে আসলে বিনিয়োগ করতে পারছি। আসলে মানে সবচেয়ে একটা বিনিয়োগযোগ্য জায়গা বলা যায় পুঁজিবাজারকে। তো আসলে আমাদেরকে এখনই আসলে শেষ করতে হচ্ছে, সময় একদমই নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার শেষ করার আগে আমি আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতে চাই একই কথা আবার, যে আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন। পুঁজিবাজার নিয়ে হতাশ হবেন না, পুঁজিবাজার আসার জায়গা। আপনারা আগামী দিনে একটি ভালো পুঁজিবাজার দেখবেন। আপনারা বিনিয়োগে থাকেন, যাচাই বাছাই করে বিনিয়োগ করেন, যে কোনো লোক দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন। আপনি জেনে বুঝে বিনিয়োগ করেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। ধন্যবাদ সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMB এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজনে। আমাদের সঙ্গেই থাকুন।